সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি হচ্ছেন শায়লা আহমেদ লোপা। দৃষ্টিকোণ ৭১ নামে অনলাইন প্ল্যাটফর্মের যোদ্ধা। তারা কয়েকজন মিলে এই নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। লোপা একজন মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ বীর বিক্রমের সন্তান। বাংলাদেশের সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনের সক্রিয় যোদ্ধা হিসেবে আমরা তাকে চিনি জানি এবং গণজাগরণ মঞ্চের সক্রিয় যোদ্ধাদের একজন ছিলেন। লোপা, আমরা আজকে অনেক কথাই বলার কথা ছিল, কিন্তু আজকে বাংলাদেশে বিশেষ একটা পরিস্থিতি। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকে। এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলি। ধন্যবাদ। আপনি নিশ্চয় দেখছিলেন এটা অনলাইনে, টেলিভিশনে, কি মনে হচ্ছিল তখন? আসলে বাড়ি ভাই যখন নাকি প্রথম মানে এটা শুরুটা, যেটা আমরা একটু পিছনের দিকে যদি যাই, ৫ই অগস্ট, ১৫ই অগস্ট, তো তখন যখন হলো, তখন ওনারা মানে ইউনূস সরকার এটাকে জাস্টিফাই করার চেষ্টা করলো যে এটা উন্মত্ত জনতা এটা করেছে। তখন থেকেই তো আমাদের আসলে ৩২ নম্বর তো আমাদের আম মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা সিম্বল। ওখান থেকে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু দলিল, সমস্ত কিছু ওখান থেকেই শুরু হয়েছে, ৩২ নম্বর থেকে, ধানমন্ডি ৩২ নম্বর। তো এটা আমাদের অস্তিত্বের সাথে একটা ইতিহাসের একটা মূল স্তম্ভ। তখন থেকে আমাদের মন খারাপ। কিন্তু আজকে যখন আমরা গতকাল থেকেই শুনছিলাম যে ওরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ওরা এটাকে গুঁড়িয়ে দিবে, ভেঙে দিবে। অনেক আ বিদেশেও থেকেও অনেকে নাকি বলছে এই করবে, ও করবে। তো তখনও আমি ব্যক্তিগতভাবে আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম যে আমার কেন জানি মনে হচ্ছিল যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রফেসর ইউনূস এবং তার আ অন্যান্য উপদেষ্টারা। তারপরে মোটামুটি ল অ্যান্ড অর্ডার আর্মি আছে, সেনাবাহিনী। তো আমরা ভাবছিলাম যে এটা হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করছিলাম যে আসলে ওরা এটাকে করতে দিবে না। আ অন্তর্বর্তীকালীন সরকার এবং এখনকার সরকার এবং প্রশাসন। কিন্তু আ আমাদের সবাইকে হতবাক করে দিয়ে এই মবটা চলে গেল। আমি মবও বলতে চাই না আসলে। আসলে এরা যে গেল, এদেরকে তো কেউ থামালো না। এটা আমার কাছে একটা খুবই বিস্ময়কর, মানে আমার অনেকক্ষণ ট্রমা কাটিয়ে উঠতে আমার অনেকক্ষণ সময় লেগেছে যে এটা আসলেও তারা করতে দিল। ইউনূস সরকার এটা মানে এটা করতে দিল। উনি কিভাবে এটাকে কারণ এটা তো বলে কয়ে গেল। তার মানে কি এটার সাথে উনাদের প্রচ্ছন্ন একটা ইঙ্গিত ছিল নিশ্চয়ই। একটা প্রচ্ছন্ন ইয়ে ছিল, অভয়বাণী ছিল যে তোমরা যাও বা আমি জানি না কি হয়েছে। বাট এটা যে হলো এটাই আমাদের কাছে হতভম্বের বিষয়। এবং সত্যি বলতে আমরা কয়েকজন একসাথে আমাকে ফোন করলো। আমরা রীতিমতো কেউ কারো সাথে কথা বলছিলাম না। গণজাগরণেরই, যেহেতু আমাদের আজকে গণজাগরণের ১ যোগ পূর্তি কিন্তু। তো আমরা কথাও বলছিলাম। আমরা সবাই কাঁদছিলাম। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জন, এরাও কিন্তু এই গণজাগরণ করতে গিয়ে বিভিন্ন দেশে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। এটা কিন্তু আনফরচুনেটলি আওয়ামী লীগ সরকারের সময় আমাদের অনেক সহযোদ্ধাকে মারা গেছে, সেই বিচার আমরা পাইনি। পালিয়ে যেতে হয়েছে। আ তারপরে আমরা সবাই অনলাইনেই কান্না করছিলাম। একজন আরেকজনের সাথে কোনো কথা বলতে পারছিলাম যে আমাদের চোখের সামনে টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে। বড় একটা ক্রেন আসছে। মানে এগুলা কিভাবে সম্ভব আমি আমি জানি না। এই কষ্ট আমি আ আমাদের হতভম্ব হয়ে গেছে। আমাদের কোনো অভিব্যক্তিই হতে পারে না যে বাংলার মাটিতে, এবং সেখানে তারা আরবি লেখা আইসিসের পতাকা উড়িয়ে দিয়েছে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর, শুধু বঙ্গবন্ধুর একটা জাতীয় সম্পদ। এটা এটা মানে আমি এখন কথা বলতেছি আমার হাত পা কাঁপছে। বাড়ি ভাই, আমি জানি না এটা কিভাবে। আপনি বিষয়টা আপনি উল্লেখ করছিলেন যে এটা তো হঠাৎ করে নাই, ঘোষণা দিয়ে ফেসবুকে সময় রাত ৯টায় তাদের টাইম। প্রোগ্রামটা শুরু হবে। ঘোষণা দিয়ে তারা যাচ্ছিল এবং ক্রেন, আমি অনলাইনে দেখছিলাম যে ক্রেন, তাদের সরকারি কোন কর্মকর্তা তাদের ক্রেন পাঠাচ্ছেন, কোন ক্রেন ঢুকতে পারছে না, ক্রেন বদল করে অন্য ক্রেন পাঠানো হচ্ছে। বাংলাদেশের ৭৫-এ এই বাড়িতে জাতির পিতা খুন হয়েছিলেন। খুন ওই হয়েছে। বাড়িটা সিঁড়িতে রক্ত ছিল, তার লাইব্রেরি ছিল, সবকিছু ছিল। কেউ হাত দেয় নাই। জিয়াউর রহমান মানে শেখ হাসিনা দেশে ফেরার পর
তার কাছে বাড়িটা হস্তান্তর করেছিলেন। সেখানে অনেক সংগ্রাম হচ্ছে সেখানে। তারপর তো উনি সেখানে এক পর্যায়ে এটাকে জাদুঘর হিসেবে তৈরি করা, এবং এই জাদুঘরটা বাংলাদেশের মানে রিচ, মানে খুবই সমৃদ্ধ জাদুঘরগুলোর একটা ছিল, বিদেশিরা দেখতে যেত। মানে অভাবিত একটা ঘটনা ঘটলো যেটা বাংলাদেশে, সেটা কি সূচনা বলবেন নতুন একটা পর্যায়ে, না এটা পতন বলবেন এই ঘটনাটা? আম সত্যি কথা বলতে যে আজকের ঘটনার পরে আমার কাছে মনে হয়েছে ওদের এটা আ ওরা তো ৫ই অগাস্টে একটা প্রহসনের মাধ্যমে একটা ক্ষমতা নিয়ে নিয়েছিল। আ ইউনূস ছিল তাদের মুখ আ বা মুখোশ যেটাই বলেন সামনে। আর এই যে কতগুলো সমন্বয়ক এরা। পিছনে তো অন্য কেউ আছে। কারণ এটা তো এভাবে হয়ে যায় না। ইউনূস আসলেন, বসে গেলেন। তবে আজকের ঘটনার পরে হঠাৎ করে আমাদের কাছে মনে হলো যে এটা আসলে তাদের পতনের হয়তো শুরু। কারণ বাঙালি এই জিনিস আপনি প্রতিবাদটা দেখেছেন? হ্যাঁ, আপনি বলবেন যে কেউ তো গিয়ে ফেরালো না। আপনি যদি দেখেন আমাদের যুদ্ধটা আপনি আমাদের ৭১ ছাড়া একটা দেশকে আমরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি। বাট এছাড়া আমরা যে আন্দোলন, সংগ্রাম সবকিছু আমরা কিন্তু আ অহিংসভাবে শান্তিপূর্ণ হয়তো মিটিং, মিছিল এগুলো করে আমরা কিন্তু আ আমরা যারা স্বাধীনতার পক্ষের, ইভেন দো আপনি যদি শেষ গণজাগরণের আন্দোলনের কথাও আমরা বলি, এত দিনের পর দিন এই আন্দোলন চলেছে। দেশে, বিদেশে, জেলায় কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি, কোনো ধরনের কোনো সহিংসতার খবর কিন্তু আপনারা পান নাই। তো এই যে একটা ভাবে তারা যে ক্ষমতাটা নিয়ে আজকে যারা যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজকে যে কাজটা করলো, এ থেকে আমার কাছে মনে হয় তারা হয়তো ভয় পেয়েছে। তারা হয়তো এই যে আওয়ামী লীগ আম তাদের মতো করে একটা কর্মসূচি দিয়েছে। তারপরে দেশের লোকজন আম বারবার তারা চেষ্টা করছে জয় বাংলাকে তারা আ ব জাতীয় স্লোগান থেকে বাদ দিয়ে দেওয়া বা সংবিধান পরিবর্তন বা জাতীয় সংগীত পরিবর্তন কোনটাই তারা কিন্তু সাকসেসফুলি করতে পারে নাই। তো আমার কাছে মনে হয় ওরা বোধহয় আমাদেরকে ভয় দেখানোর একটা ভাব করে বা আমাদের ৩২ নম্বরকে ভেঙে দেওয়ার মধ্যে দিয়ে তারা হয়তো নিজেরাই ভয় পেয়ে একটা হয় না হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এটা নিয়েছে। এখান থেকে তাদের পতনই হবে এটা আমি বিশ্বাস করি। বাঙালি এটা মেনে নিবে না। লোপা, আপনি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এবং এমন একটা জি, পরিবারের সন্তান যেই পরিবারের প্রতিটা সদস্য, আপনার জি, বাবা, চাচা, ফুপু সবাই কিন্তু যুদ্ধে গিয়েছিল। জি। আপনার পরিবারের আপনার চাচা বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের, আপনার চাচা ডক্টর আনোয়ার হোসেন, তারপরে আমার ওয়ারেস জি। জেনারেল। আমার আপনি একটা জায়গায় একটু তথ্য ভুল আছে। আমার বাবা হচ্ছেন মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন। আর আমার মেঝো চাচা আবু ইউসুফ খান, উনি ছিলেন বীর বিক্রম। আমার ২ চাচা ওয়ারাসাত হোসেন বেলাল, সাখাওয়াত হোসেন ওনারা ২ জনই বীর প্রতীক। কর্নেল তাহের তো একজন যুদ্ধাহত বীর উত্তম সেক্টর কমান্ডার। এবং আমার মেঝো ফুপুও কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন এবং ডক্টর আনোয়ার হোসেন উনিও মুক্তিযোদ্ধা ছিলেন। আমার পরিবারে একজন বাদে সবাই মুক্তিযুদ্ধে গেছে। শুধু ওই একজনকে কারণ আমাদের পরিবারটা তো অনেক বড় ছিল। তো আমার চাচা যে তাহের চাচা উনি বলেছিলেন যে, "বড় ভাইজান আপনি একজন থাকেন এতগুলা ছোট, ছোট বাচ্চা, বউ সবাইকে নিয়ে কাউকে না কাউকে তো থাকতে হবে। আমরা যাই সবাই।" আমার দাদি কিন্তু সবাইকে পাঠিয়েছিলেন মুক্তিযুদ্ধে। সেই পরিবারের জি, সেই আপনার শৈশব থেকে তাদের কাছে মুক্তিযুদ্ধের শপথ, গল্প, বাংলাদেশটা কিভাবে এলো, কিভাবে চলছে, এইগুলা আপনি শুনে, শুনে বড় হয়েছেন আপনি। জি। আপনার বাবা আপনার কি কোনোভাবে বলার চেষ্টা করে আভাস দিতেন? আসলে বাংলাদেশটা কোথায় চলে যাচ্ছে? আমার বাবা খুব একটা পজিটিভ মানুষ ছিলেন। কিন্তু আমার বাবা সবসময় বলতেন যে আপনি যদি আমাদের এলাকায় যান, তো আমাদের যারা তরুণ প্রজন্ম আছে সেই সময় আমি এটা ৮০-৯০ দশকের কথা বলছি। যখন আমরা ছোট ছিলাম, তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বলতেন, "তোমরা এই পুকুরটা সাফ করে ফেলো, তোমরা এই কাজটা করো, তোমরা পড়াশোনা করো।" হয়তো উনি বুঝেছিলেন যে এই যে তরুণ সমাজ
এই যে আমাদের মানুষ, উনি সবসময় বলতেন যে আমাদের এই জনসংখ্যাকে এই জনশক্তিতে রূপান্তর করতে হবে। ওনারা হয়তো বুঝেছিলেন যে কোথাও একটা আমরা তার সুর কেটে যাচ্ছে। তো উনারা উনাদের মতো চেষ্টা করেছেন অ্যাজ এ এই যে আমি এখানে আপনার সামনে বসে আছি, আপনি আমাকে এনেছেন। কারণ আমার পারিবারিক শিক্ষা। আমার পরিবার আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসতে, মুক্তিযুদ্ধকে চিনিয়ে জানিয়ে আমাদেরকে আমরা জেনেছি তাদের মাধ্যমে। আমরা এরকম একটা পরিবারে জন্মেছি। এরকম অনেক পরিবার আছে বাবা-মারা আসলে শেখালে বুঝতে পারে। তো আমার বাবা, আমার চাচারা বলাবলি অনেক সময় করতেন যে আসলে আমরা 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 আরো সংগঠিত কিভাবে হব? আমাদের হওয়া উচিত। কারণ আমাদের এই অসংগঠিত অবস্থাটাকে পরাজিত শক্তিরা জায়গায়, জায়গায় ঢুকে যাচ্ছে। কিন্তু এটা তো একটা কালেক্টিভ ব্যাপার। ওনারা ওনাদের মতো আপনি নিজেও জানেন বাড়ি ভাই চেষ্টা করে গেছেন। আ কিন্তু সমস্যাটা তো আসলে আ এটা একটা সামগ্রিক সমস্যা বোধহয়। এই যে পরাজিত শক্তি আজকে যে তারা বাংলাদেশে এভাবে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, এই চেষ্টা করার দায় তো কিছু আমাদের দিকেরও আছে বাড়ি ভাই। গণজাগরণ মঞ্চের সেই বিস্ফোরণ, গণবিস্ফোরণ জি, আমরা সবাই মনে করছিলাম বাংলাদেশটায় নতুন একটা যাত্রা শুরু হলো। সেই গণবিস্ফোরণ থেকে আমাদের যুদ্ধবন্দী বিচারের বিষয়টা অগ্রসর হয়েছে ঠিক, কিন্তু আমরা আজকে একটা অনুষ্ঠানে, আজকে অনুষ্ঠানে যে মুখগুলা এসেছিলেন জি, তাদের অনেককে কিন্তু দেশ থেকে একদম প্রাণ হাতে পালিয়ে আসতে হয়েছে। আলী আহাদ। দেশে নিজে থাকতে পারেন নাই। এবং তারা বাইরে এসেছেন বলে আজকে অনলাইনে যুদ্ধ করছেন। এরা কিন্তু আজকে যদি দেশে থাকতেন, এরা কিন্তু হয়তো আক্রান্ত হতেন, হয়তো মারাও যেতে পারত। এত বড় আন্দোলনের পরেও আমরা কিন্তু কেস করতে পারলাম না লোপা। আমি এখানে বাড়ি ভাই আমাদের কাছে যেটা মনে হয় আমরা নিজেরা, নিজেরা বলি, সেখানেও দ্বিধাবিভক্ততা আছে। আমার কাছে মনে হয় যে আমরা গত ১৬ বছরে কারণ আমাদের রেজিমটা তো ছিল মানে মুক্তিযুদ্ধের পক্ষের। এই যে গণজাগরণ আমরা যখন আ চলছিল আমরা আন্দোলনটা কারণ আমাদের তো অনেক দাবি-দাওয়া ছিল সেগুলো সবগুলো পূর্ণ হয়নি। আমরা যে এই যে রায়গুলা কার্যকর হলো তখন আমাদের রাষ্ট্রপক্ষ হয়তো মনে করেছিলেন বা এক পক্ষ মনে করেছিলেন সব হয়ে গেছে, সব সমাধান হয়ে গেছে। আমরা ফিরে যাই। আমাদের গণজাগরণ মঞ্চটা কিন্তু ৫ই মে যখন নাকি যে শাপলা চত্বর দখল করতে আসলো হেফাজতরা ওদেরকে উচ্ছেদ যেদিন করলো আমাদেরকেও কিন্তু উচ্ছেদ করে দেওয়া হলো। আমাদেরকে শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হলো। আমার কাছে মনে হয় যে এই যে আমরা এতগুলা মানুষ বাংলাদেশের আনাচে-কানাচে গণজাগরণের আম সূত আন্দোলনের সূত্র ধরে সবাই যে একটা স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা উজ্জীবিত করেছিলাম, ঘরে, ঘরে পৌঁছে দিয়েছিলাম। বাড়ি ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না, ছোট, ছোট বাচ্চারা রাত্র ১টা-২টা পর্যন্ত মায়েরা নিয়ে এসে বসে থাকতো। বিদেশ থেকে যেয়ে বলতো যে আমাদের মঞ্চটা গণজাগরণ মঞ্চ কোথায়? উনারা মনে করতো একটা মঞ্চ বানিয়ে রেখেছি আমরা। আমি তো একজন ছিলাম। আমি যাদের সংগঠকদের কথা বললাম, ওরা যে কত কষ্ট করে দিনে রাতে এই যে একটা স্পিরিট, এই স্পিরিটটাকে কাজে লাগানো যেত। এই স্পিরিটটাকে এভাবে ডিস্ট্রয় না করে, এই স্পিরিটটাকে যদি আজকে কাজে লাগানো যেত, আজকে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের একটা বিশাল ফোর্স বাংলাদেশে রাজনৈতিকভাবে বা একটা সিভিল সোসাইটি হিসেবে আমরা কিন্তু এক্সিস্ট করতাম। আমাদের এই যে যারা চলে গেছে তাদের হেড কাউন্ট করা হয়েছে। একেকজনের নাম বলতো কত মারা হলো আমাদের কিছু ব্লগারকে তো মারা হলো। সেই বিচার তো পাইনি আমরা। আমাদের হলো না বিচার। কিন্তু যারা চলে গেল তাদের সবার নামে ওদেরকে মেরে ফেলবে। ওরা যে কিভাবে এখানে ওখানে পালিয়ে থেকে কিভাবে যে গেল বাড়ি ভাই এই মানুষগুলোকে তো আসলে একত্রিত করে একটা ফোর্স বানানো যেত যারা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা কি চাই স্বাধীনতার একটা একটা সরকারের পক্ষেও থাকবে মুক্তিযুদ্ধের দল বিপক্ষেও থাকবে মুক্তিযুদ্ধের দল পুরো দেশটা হবে মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শের এই তো চাই তো এটা একটা বিশাল স্কোপ ছিল যেটা আমি জানি না কেন এটাকে এভাবে আমরা ক্যাশ করতে পারলাম না কেন আমরা পারলাম না কেন যেই ছেলেটা ১৬ বছর বয়সে
গণজাগরণে গেল, মঞ্চে গেল, সেই ছেলেটা আজকে 2024 এসে ছেলেটা কোথায়? তার সেই স্পিরিটটা নাই কেন? এই স্পিরিটটা আমরা ধরে রাখতে পারি নাই কেন? এগুলো পর্যালোচনা তো করতে হবে। আগে নিজেকে আত্মসমালোচনা বুঝতে হবে। সবকিছু একসাথে করতে হবে। বাট আমরা পারিনি। এই আমরা ধরে 32 রাখতে নম্বর পারতাম। বাড়িটা আপনি প্রথম কবে গিয়েছেন 32 নম্বর বাড়িটা? আমাকে বলছেন? জি, জি। আমি এই যে ফেব্রুয়ারিতে গেলাম, আমি তখনও গেছি। এই ফেব্রুয়ারি না, এই যে গত বছর ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশে গেছিলাম। আমি আমি উম সর্বপ্রথম কবে গিয়েছিলেন আপনি? আমি সর্বপ্রথম আসলে গিয়েছিলাম অনেক ছোটবেলায়। আমার বাবার সাথে তখন আমার বাবা আম আ ৮০ র দশকে। তখন আমার বাবা আরকি ওই যে যখন নাকি নেত্রী দেশে গেলেন শেখ হাসিনা, তখন ওই সময়টায় খুব যোগাযোগ ছিল আমার বাবার সাথে। তো তখন আমার বাবা আর আ স্কাল্পচারিস্ট শামীম শিকদার তো জানেন সবাই। শামীম আন্টি আমরা আমাদেরকে উনার বাইকে করে নিয়ে গেছিলেন। তখন আমি গেছিলাম ফার্স্ট ওইখানে। ৩২ নাম্বার। তখন এত কিছু ছিল না। উনারা পরে আস্তে, আস্তে সবকিছু কালেক্ট করে আস্তে, আস্তে ইয়ে করেছেন। কিন্তু তখন মনে আছে। তখনও মনে আছে এবং লাস্ট আবার এই ফেব্রুয়ারি আমার মনে হয় যে আ ভাগ্যিস আমি গেছিলাম শেষবার। আমি আমি বলতে পারব না। আমার এত মন খারাপ লাগতেছে। আমাদের বাচ্চা-কাচ্চাগুলো আর দেখতে পেল না। আগামী প্রজন্ম। সরি বাড়ি ভাই। সরি। না লোপা, এই পরিস্থিতিতে আমাদের সবার আজকে আমাদের আসলে আমাদের আতুর ঘর, আমাদের জন্মের আতুর ঘর, বাংলাদেশ জন্মের আতুর ঘর বাড়িটা আমরা রক্ষা করতে পারলাম না। এটা বীর বিক্রমে ধ্বংস করে বলা হলো, ঘোষণা দেওয়া হলো, আমরা ভেঙে ফেলেছি। আমি অনলাইনে একটা ছেলের বক্তব্য শুনছি, একটা অবাঙালি একটা ছেলে, ও তার উর্দুতে বলছিল শেখ মুজিব এটা গাদ্দার ছিল, শেখ হাসিনা এটা গাদ্দার ছিল, এর জন্য তারা এই বাড়িটা ধ্বংস করে ফেলেছে। এমন একটা বক্তব্য অনলাইনে আমি দেখলাম। উম, ও তো মোহাম্মদপুরের বাঙালি ছিল, সেও তো জন্ম তো তার নিশ্চয় ৭১ অনেক পরে, কিন্তু সব মিলিয়েই তো আমরা আসলে রক্ষা করতে পারিনি। এখন আপনার সাংস্কৃতিক যোদ্ধা যারা, আপনার সহকর্মী যারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই পরিস্থিতি আমরা কিভাবে ফিরে আসবো আমরা? আম আমরা তো এ আসলে মাঝে, আজকে একজন বলছিল যে, আপা আ মনে হয় কি একটা এন্ডলেস গেমের মধ্যে আমরা আছি। আমাদের যুদ্ধ আপনি যদি দেখেন, আপনি তো জানেন, আপনি ছিলেন। গণ আদালত মানে চলছে কিন্তু আমাদের। গণজাগরণ। আমাদের এই যুদ্ধ মনে হয় আর শেষ হবে না। কিন্তু তারপরেও আমি একটা জিনিস বলব যে, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যোদ্ধার জাত। আমাদের বাবা চাচা অগ্রজরা যুদ্ধ করে এই দেশটাকে এনেছেন। আমরাও যুদ্ধ করছি। আমরা হয়তো কিছুটা দুর্ভাগা যে আমরা পূর্ণ সফলতা পাই না এখনো। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। মনে করার কিছু নাই আমরা হেরে গেছি। এই যুদ্ধের শেষ জয় বাঙালি জাতিরই হবে। কারণ আমাদেরকে কেউ বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আমাদেরকে আসলে কেউ দাবায় রাখতে পারবে না। আমি আমার সমস্ত সকল সহযোদ্ধা, সহযোদ্ধা না, যাকে আমি চিনি না কিন্তু সে কাজ করে যাচ্ছেন দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য। আজকে যার যার মন খারাপ, আমি অনেককে দেখছি। আমি দেখছিলাম সবাই কিভাবে অনলাইনে, অফলাইনে কথা বলাবলি করছেন, লিখছেন, ভিডিও আপলোড করছেন। আমি যারা এই যে ২৪ যেসব ছেলেপেলেরা আ আন্দোলনে গেছেন, একটা প্রহসনের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে দেশাত্মবোধক গান গেয়ে। আপনারা মনে করেছিলেন একটা রেজিম চেঞ্জ হওয়া দরকার।
আমি তাদেরকে বলব যারা আপনারা আজকে রিয়ালাইজ করছেন যে না আমাদের ভুল হয়ে গেছে। আমাদের বাংলাদেশকে বদলে ফেলা এটা তো আমরা চাইনি। আমরা চলেন একতাবদ্ধ হই। আমরা এই যুদ্ধটাকে জারি রাখি। আমাদের দেশটাকে আমাদেরকেই রক্ষা করতে হবে এবং আমরা যুদ্ধ জয়ী হবই। সেই প্রত্যাশা থাকুক লোপা, আজকে আমরা এখানে রাখি। আমাদের সেই প্রত্যাশা থাকুক, আমাদের আন্দোলন জাগরুক থাকুক, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মকে অন্তত যা ভুল যেখানে হয়েছে সেখান থেকে আমরা বলে যাব আমাদের আসলে সংগ্রামটা কি, আমার দেশটা কেন স্বাধীন হয়েছিল, কারা স্বাধীন করেছিল, কি স্বপ্ন ছিল, স্বপ্নচ্যুত কেন আমরা, তাকে আবার ফেরত আনতে হবে। জয় বাংলা লোপা। জয় অনেক বাংলা। ধন্যবাদ বাড়ি ভাই আমাকে আমাকে আপনাদের এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য এরকম একটা দিনে। আপনারা ভালো থাকবেন। ফজলুল বাড়ির খবরের অনেক উন্নতি সাফল্য কামনা করি এবং আপনি আপনার এই আপনি তো আসলে আপনি নিজেও একজন যোদ্ধা থ্রু আউট আপনি যুদ্ধই করে যাচ্ছেন। তো অব্যাহত থাকুক, ভালো থাকবেন। আপনাদের সবাইকে শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।